হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা ক্লাস 10-এর যে চলতড়িৎ পড়ছি, সেই চলতড়িতের যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিভব ও বিভব প্রভেদ। একটি সম্পূর্ণ নতুন টার্ম। যেমন আমরা আগের দিনের ভিডিওগুলো থেকে আধান কাকে বলে জেনেছি, কুলম্বের সূত্র জেনেছি, ঠিক তেমনি এই ভিডিওতে আমরা জানব যে বিভব জিনিসটা কী এবং বিভব প্রভেদ জিনিসটা কী। ঠিক আছে, তো আগের ভিডিওতে আমরা দেখেছি যে যখন কোনো তড়িৎ প্রবাহ হয়, সেই তড়িৎ প্রবাহের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হলো তার আধান, অর্থাৎ ওই আধানগুলোই তড়িৎ প্রবাহ সৃষ্টির মূল কারণ। আজকে আমরা জানব যে তড়িৎ প্রবাহের অপর একটি কারণ হলো এই বিভব এবং বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। এই বিভব প্রভেদ যেমন তড়িৎ প্রবাহ মাত্রাকে সৃষ্টি করে, ঠিক তেমনি এর আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন তড়িৎ প্রবাহ এর মান কেমন হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের মান বেশি হবে নাকি কম হবে, এবং এই তড়িৎ প্রবাহের অ্যাকচুয়াল অভিমুখ কী হবে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহ ঘটবে, সম্পূর্ণ নির্ভর করে এই বিভবের ওপর। তাই বিভব টার্মটা আমাদের খুব ভালো করে এবং ডিটেলসে জানতে হবে। তো তড়িৎ বিভব বোঝার আগে আমরা আমাদের যে আগেকার যে কনসেপ্ট বা নিচু ক্লাসের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে আমরা কিছু কাজে লাগাবো, কিছু উদাহরণ দেখব, সেখান থেকে আমরা তড়িৎ বিভবতে আসব। তো তড়িৎ বিভব বোঝার আগে সর্বপ্রথম আমরা যেটা বুঝবো সেটা একটা টার্ম, সেটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। আমরা ক্লাস 6-7 থেকে ভৌতবিজ্ঞানে তাপমাত্রা শব্দটা সম্পর্কে পরিচিত। আমরা জানি যে তাপমাত্রা হলো কোনো বস্তুর এমন এক প্রকার তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে পাশাপাশি রাখলে দুটো বস্তুর মধ্যে কে তাপ বর্জন করবে এবং কে ওই বর্জিত তাপ গ্রহণ করবে। ভেরি সিম্পল, আমরা জানি যে মনে করো কোনো একটা বস্তু রয়েছে যার উষ্ণতা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক তার পাশে তার সংস্পর্শে যদি আমরা একটা বস্তুকে নিয়ে আসি যার উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে তাপমাত্রা ঠিক করে দেয় এই দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে কে তাপ বর্জন করবে। আমরা জানি তাপ বর্জন করে যে বস্তুটা উচ্চ তাপমাত্রাতে আছে সে তাপ বর্জন করবে এবং সেই বর্জিত তাপ গ্রহণ করবে যেটি কম তাপমাত্রার বস্তু, সেই বস্তুটি। অর্থাৎ এখান থেকে তাপ বর্জন হবে, এ তাপ গ্রহণ করবে এবং আমরা জানি যে যখন এটা -10 ডিগ্রি সেন্টিগ্রেড বর্জন করে যখন 40 ডিগ্রিতে পৌঁছাবে এবং সেই বর্জিত 10 ডিগ্রি তাপ যখন এ গ্রহণ করবে তখন এও 40 ডিগ্রিতে পৌঁছাবে। একটা সময় কি হবে, দুটো বস্তুরই উষ্ণতা বা তাপমাত্রা সমান হবে এবং তাপের আদান প্রদান সেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। তাহলে তাপের আদান প্রদানের জন্য যেমন দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্যের প্রয়োজন, ঠিক তেমনি তড়িৎ প্রবাহের জন্য দুটো বস্তুতে বিভবের পার্থক্য প্রয়োজন। ঠিক আছে, বেশ। তাপমাত্রা যেমন উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে প্রবাহিত হয়, বিভবও তেমনি উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাপমাত্রা যেমন ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হয় যতক্ষণ না দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়, বিভবও ঠিক তেমন ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হয় যতক্ষণ না দুটো বস্তুর বিভব প্রভেদ বা বিভব পার্থক্য শূন্য হয়ে যায়। অর্থাৎ যখন দুটো বস্তুর বিভব সমান হয়ে যাবে তখন আর তড়িৎ প্রবাহ মাত্রা হবে না। তাই তাপমাত্রার সাথে তড়িৎ প্রবাহ মাত্রার আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বা মিল রয়েছে, এবং আমরা দেখতে পেলাম যে বিভব উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এই উদাহরণটাকে আমরা আরও একটা এক্সাম্পলের সাহায্যে বুঝতে পারি। ধরো একটা কন্টেনার নিয়েছি, সেই কন্টেনারের মধ্যে মনে করো এখানে জল রাখা হয়েছে। ঠিক আছে, এখানে বাঁ দিকে অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এখানে দেখো জলের লেয়ারটা উঁচু করে রাখা হয়েছে, এবং মনে করো ডান দিকেও কিছুটা জল রয়েছে, সেই জলের লেয়ারটা নিচু রয়েছে। এখন আমরা সিম্পল কনসেপ্ট থেকে বুঝতে পারছি যে এখানে জলের একটা প্রবাহ হবে। কোথার থেকে কোন দিকে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, জলটা এই দিক থেকে এই দিকে প্রবাহ হবে না, জলটা প্রবাহ হবে কোন দিক থেকে, এই ধার থেকে এই ধারে। কেন? কারণ এখানে জলের লেয়ারটা বেশি, এখানে জলের লেয়ারটা কম। এবং জলের লেয়ারটা ততক্ষণ পর্যন্ত বা জলটা ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে যতক্ষণ না এই দুটো লেয়ার সমান হচ্ছে।
অর্থাৎ বাঁ ধারের লেয়ারটা কমে আসবে, ডান ধারের লেয়ারটা বেড়ে যাবে, এবং যখন দুটো দিকেই জলের রাশির যে উচ্চতা সেটা যখন দুটো দিকেই সমান হয়ে যাবে তখন জলের প্রবাহ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ জলরাশি বা জল যেমন উচ্চ লেয়ার থেকে বা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের দিকে প্রবাহিত হয়, তাপমাত্রা যেমন উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে প্রবাহিত হয়, এবং আমরা ব্যাপনের ক্ষেত্রে দেখেছি গ্যাস বা বায়ু উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হয়, ঠিক তেমনি একই রকমভাবে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। এই হলো বিভবের মেন কনসেপ্ট, ঠিক আছে, যেটা আমরা তাপমাত্রা এবং জলপ্রবাহ বা কোনো বায়ু প্রবাহের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। এবারে আমরা আসব যে অ্যাকচুয়ালি তড়িৎ বিভব জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা দেখব, ঠিক আছে। বেশ, অর্থাৎ এবারে আমরা যেটা হেডিং করব সেটা হচ্ছে তড়িৎ বিভব কি, তার সংজ্ঞাটা এবারে আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে প্রত্যেকে লেখো যে তড়িৎ বিভব হলো, এখানে বিভব বলতে আমরা কোন বিভবের কথা বলছি, তড়িৎ বিভবের কথা বলছি। তাহলে প্রত্যেকে লেখো যে তড়িৎ বিভব হলো কোনো বস্তুর, তড়িৎ বিভব হলো কোনো বস্তুর এমন এক প্রকার, দেখো তাপমাত্রার যে সংজ্ঞাটা ঠিক একই টাইপের সংজ্ঞা হবে এটাও, হ্যাঁ, এমন এক প্রকার তড়িৎ অবস্থা, তাপমাত্রার সংজ্ঞা দিলে আমরা লিখতাম তাপীয় অবস্থা। তাহলে কোনো বস্তুর এমন এক প্রকার তড়িৎ অবস্থা, ঠিক আছে, যা ঠিক করে দেয়, যা ঠিক করে দেয় দুটি পরিবাহীর মধ্যে, অবশ্যই পরিবাহী হবে তা নাহলে তো তড়িৎ পরিবহন ঘটবে না, যা ঠিক করে দেয় দুটি পরিবাহীর মধ্যে কে আধান বা তড়িৎ কি করবে, বর্জন করবে, এবং কে ওই বর্জিত আধান বা তড়িৎ গ্রহণ করবে, ওই বর্জিত আধান বা তড়িৎ গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে এই হলো তড়িৎ বিভবের সংজ্ঞা। তড়িৎ বিভব থেকে আমরা বুঝলাম যে এটা হলো কোনো বস্তুর এমন এক প্রকার তড়িৎ অবস্থা, যদি তাপমাত্রা হতো তাহলে আমরা বলতাম তাপীয় অবস্থা, যা ঠিক করে দেয় দুটি পরিবাহীর মধ্যে কে আধান বা তড়িৎ বর্জন করবে। যদি তাপমাত্রার সংজ্ঞা লিখতাম তাহলে বলতাম কে তাপ বর্জন করবে, এখানে আমরা বলছি কে তড়িৎ বর্জন করবে, এবং কে ওই বর্জিত আধান বা তড়িৎ গ্রহণ করবে। তো এই হলো তড়িৎ বিভবের মেন ডেফিনেশন। এবারে ধরো যে আধান রয়েছে সেই আধানটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধনাত্মক আধান এবং অপরটা হচ্ছে ঋণাত্মক আধান। তাহলে নেক্সট আমরা লিখব, দুটো সাইড করব, যার একদিকে রাখবো ধনাত্মক আধান এবং অপর দিকে রাখবো ঋণাত্মক আধান। তাহলে বাঁ দিকে লিখলাম পজিটিভ, পজিটিভ বলতে আমরা বোঝাচ্ছি ধনাত্মক আধান, ক্লিয়ার। বাঁ দিকে রাখলাম নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক আধান। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্র, এটা হলো দ্বিতীয় ক্ষেত্র। এতটা অবধি নিশ্চয়ই বোঝা গেছে। বেশ, প্রথম ক্ষেত্রে প্রচুর পরিমাণে কি আধান উপস্থিত আছে, অবশ্যই ধনাত্মক আধান উপস্থিত আছে, তবেই এটা পজিটিভ হয়েছে। প্রচুর পরিমাণে ধনাত্মক আধান উপস্থিত আছে, ঠিক আছে। নেগেটিভের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান উপস্থিত আছে, ক্লিয়ার। বেশ, এবারে আমরা জানি যে যখন কোনো তড়িৎ ক্ষেত্রে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান থাকে সেটাকে ধরে নেওয়া হয় যে সেটা রয়েছে উচ্চ বিভবে, অর্থাৎ আমাদের বাঁ সাইডটা হলো উচ্চ বিভব, ঠিক তেমনি ডান সাইডটা হবে নিম্ন বিভব। এতটা অবধি ক্লিয়ার। বেশ,
এবারে আমরা জানি যে যখন কোনো ইলেকট্রনের প্রবাহ হয় তখন সেটা যেখানে ঋণাত্মক আধান বেশি রয়েছে সেখান থেকে যেখানে ঋণাত্মক আধান কম রয়েছে বা যেটা পজিটিভ আধান যেখানে বেশি রয়েছে সেদিকে ইলেকট্রনের ফ্লো হবে। অর্থাৎ এখানে আমরা সহজেই বুঝতে পারি যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যে প্রবাহটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ, কারণ ইলেকট্রন মানেই হচ্ছে ঋণাত্মক আধান, তাই ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে ঋণাত্মক আধানগুলো প্রবাহিত হবে কোন আধানের দিকে? ধনাত্মক আধানের দিকে। এবং আমরা এটাও আগের ভিডিও থেকে বুঝেছি যে যেদিক থেকে ইলেকট্রনের প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ হয়, ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে সর্বদা ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে, বা আমরা বলতে পারি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ক্লিয়ার? তাহলে তড়িৎ প্রবাহ সবসময় হবে যার বিভব বেশি সেখান থেকে যার বিভব কম তার দিকে। অর্থাৎ বিভব বেশি বা উচ্চ বিভব কোনটাকে বলবো? যেখানে ধনাত্মক আধানের সংখ্যা বেশি থাকবে সেটাকে আমরা বলবো উচ্চ বিভব, যেখানে ধনাত্মক আধানের সংখ্যা কম থাকবে সেটাকে বলবো নিম্ন বিভব। ক্লিয়ার? বেশ, এবার আমরা চলে আসছি যে তাহলে বিভব তো হলো, বিভব আমরা বুঝতে পারলাম যে এটা একটা তড়িৎ অবস্থা যেটা ঠিক করে দেয় যে দুটো পরিবাহীকে পাশাপাশি রাখলে কে তড়িৎ বর্জন করবে এবং কে ওই বর্জিত তড়িৎ বা আধান গ্রহণ করবে। এখানে আমরা দেখতে পেলাম যে এখানে দুটো বস্তুকে যখন পাশাপাশি রাখছি তখন তড়িৎ প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ঠিক আছে? বেশ, এবার আমরা দেখব যে বিভব প্রভেদ কাকে বলে। তাহলে নেক্সট আমরা হেডিং করছি বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। বিভব প্রভেদ হলো দুটো তড়িৎগ্রস্ত ধরো বস্তু রাখা হয়েছে, তাদের মধ্যে যে বিভব, সেই বিভবের যে পার্থক্য সেটা কি বলা হয়? বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্যের সংজ্ঞাটা খুব ভেরি সিম্পল, যে দুটো সমজাতীয় বা বিপরীত জাতীয়, দুটো সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বলা হয় বিভব পার্থক্য। জিনিসটা কীরকম? ধরো একটা বস্তু নেওয়া হয়েছে এ, একটা বস্তু নেওয়া হয়েছে বি। এ বিন্দুর বিভব হচ্ছে VA, বি বিন্দুর বিভব হচ্ছে VB। এখন এ বিন্দুর বিভব মনে করো দেওয়া আছে 10 ভোল্ট এবং বি বিন্দুর বিভব হচ্ছে 5 ভোল্ট। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ বিন্দুর বিভব বেশি রয়েছে অর্থাৎ এটা উচ্চ বিভব, বি বিন্দুর বিভব কম অর্থাৎ এটা হচ্ছে নিম্ন বিভব, কিন্তু দুটোই হচ্ছে সমজাতীয় বিভব, অর্থাৎ এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস আছে। অর্থাৎ এদের মধ্যে যে পার্থক্যটা হবে, ধরো এ থেকে বি এর দিকে তড়িৎ যাচ্ছে উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে, তখন দুটো বস্তুর যে বিভব পার্থক্য মানে VA মাইনাস VB সমান হয়ে যাবে 10 মাইনাস 5 সমান হচ্ছে 5 ভোল্ট। তো এই 5 ভোল্ট হলো এদের মধ্যে বিভব পার্থক্য। আবার মনে করো যে এর বিভব হচ্ছে 10 ভোল্ট এবং বি বিন্দুর বিভব হচ্ছে মাইনাস 10 ভোল্ট, এমনও হতে পারে। এখানে দেখো দুটো কিন্তু বিপরীত জাতীয়, আগেরটা ছিল সমজাতীয়, এটা হয়ে গেল বিপরীত জাতীয়। এদের মধ্যে ডিফারেন্সটা কি হবে? এখানেও তড়িৎ VA থেকে VBর দিকে যাবে এবং এখানে যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে 10 মাইনাস 10 অর্থাৎ 20 ভোল্ট। ঠিক আছে? তো বিভব পার্থক্য আর কিছুই নয়, দুটো বিন্দুর যে বিভব, সেই বিভবের যে ডিফারেন্স বা পার্থক্য সেটাকে বলা হয়ে থাকে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। ক্লিয়ার? বেশ, এখন একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আসে যে এই যে বিভব কথাটা আমরা বলছি, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আপেক্ষিক জিনিস এবং কোনো বস্তুর সাপেক্ষে অপর কোনো বস্তুর বিভব উচ্চ হবে বা নিম্ন হবে সেটা সবসময় নির্ণয় করা হয়। ঠিক আছে? ধরো দুটো বস্তু রাখলাম, একটা এ একটা হচ্ছে বি, এর হচ্ছে 20, এর হচ্ছে 10 ভোল্ট, এর 20 ভোল্ট। এখানে আমরা বলবো এটা উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। এর বাঁ পাশে যদি আমরা একটা সি রাখি, এটা মনে করো 30 ভোল্ট, তাহলে এর সাপেক্ষে এটা কিন্তু দেখো হয়ে গেল নিম্ন বিভব। অর্থাৎ এই যে বিভবের কনসেপ্টটা এটা কিন্তু পুরোপুরি আপেক্ষিক, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যার বিভব বেশি থাকে সেটাকে আমরা বলবো উচ্চ বিভব এবং যার কম থাকবে সেটাকে বলবো নিম্ন বিভব, এবং তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। ঠিক আছে? তো যে ইন্টারেস্টিং কোশ্চেনটার কথা বলছিলাম সেটা হচ্ছে পৃথিবীর যে বিভব
সেই পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়। এখান থেকে একটা কোশ্চেন আসে যে পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন। দেখো, পৃথিবীর যে আকার, সেই পৃথিবীর আকার কি বিরাট একটা আকার, ঠিক আছে। এবং তার সাথে সাথে আমরা জানি যে পৃথিবী হচ্ছে তড়িতের সুপরিবাহী। আমরা এটা দেখবে যখন ইলেকট্রিসিটি যখন আমরা বাড়িতে যখন করি তখন দেখবে আর্থিং করার জন্য আমাদের মাটির সাথে আর্থিং করা হয়। অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ বা পৃথিবী সেটা কিন্তু হচ্ছে তড়িতের সুপরিবাহী এবং এর আকারও কিন্তু বিরাট। তাই কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু, ধরো একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু নিয়েছি, এটাকে যখন পৃথিবীর সংস্পর্শে আনা হয়, যখন পৃথিবীর সংস্পর্শে নিয়ে আসা হয় তখন এই নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বাড়তি যে ইলেকট্রনগুলো, সেই বাড়তি ইলেকট্রনগুলো পৃথিবীতে চলে আসে, বা পৃথিবী তার মধ্যে যে বাড়তি ইলেকট্রনগুলো রয়েছে সেই বাড়তি ইলেকট্রনগুলো টেনে নেয় এবং বস্তুটিকে নিস্তড়িত বা নিউট্রালে পরিণত করে। ক্লিয়ার? আবার যদি একটা পজিটিভ বস্তুকে যদি আমরা পৃথিবীর সাথে যুক্ত করি, পজিটিভ বস্তু মানে এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, অর্থাৎ এই বস্তুটা যদি নিস্তড়িত হতে চায় তাহলে কি করতে হবে, পৃথিবী থেকে ইলেকট্রন গ্রহণ করতে হবে বস্তুটাকে। তখন দেখা যায় যে পৃথিবী থেকে ইলেকট্রন এই বস্তুতে প্রবাহিত হয় এবং শেষমেশ বস্তুটি নিস্তড়িত বস্তুতে পরিণত হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তু প্রয়োজন মতো ইলেকট্রন পৃথিবী থেকে গ্রহণও করতে পারে, আবার কোনো বস্তু প্রয়োজন মতো ইলেকট্রন পৃথিবীতে বর্জনও করতে পারে এবং তার ফলে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে সেই বস্তুটা কি হয়, নিস্তড়িত বা নিউট্রাল বস্তুতে পরিণত হয়। এবং সর্বোপরি এই যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন হচ্ছে, এতে বস্তুগুলো ক্রমাগত নেগেটিভ বা পজিটিভ থেকে নিস্তড়িত বস্তুতে পরিণত হলেও পৃথিবীর কিন্তু বিভবের কোনো পরিবর্তন হয় না। ঠিক উদাহরণ হিসেবে আমরা যদি বুঝি, এই পৃথিবীটাকে যদি আমরা একটা পুরোপুরি সমুদ্র ভেবে নিই, সেই সমুদ্রের যে বিশাল জলরাশি, সেই বিশাল জলরাশি থেকে আমরা যদি কয়েক বালতি জল যদি আমরা তুলে নিই, তাহলে যেমন সমুদ্রের জলের লেয়ারের কোনো পরিবর্তন হবে না, বা উল্টোভাবে যদি বাড়তি কয়েক বালতি জল যদি আমরা সমুদ্রে যোগ করি তাহলেও যেমন সমুদ্রের জলের কোনো লেয়ারের পরিবর্তন হবে না, পৃথিবীর ক্ষেত্রেও ঠিক তেমনই কিছু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে এর কিন্তু বিভবের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পৃথিবীর বিভবকে আমরা সবসময় নিউট্রাল বা নিস্তড়িত ধরে নিতে পারবো, বা আমরা বলতে পারবো পৃথিবীর বিভব হচ্ছে শূন্য। এবং যে সমস্ত বস্তুর বিভব পৃথিবী থেকে বেশি সেগুলোকে বলবো উচ্চ বিভব, এবং যে সমস্ত বস্তুর বিভব পৃথিবী থেকে কম সেইগুলোকে বলবো আমরা নিম্ন বিভবযুক্ত বস্তু। অর্থাৎ এখানে যেহেতু একটা ধনাত্মক আধানযুক্ত রয়েছে তাই এই বস্তুটাকে আমরা বলবো উচ্চ বিভবযুক্ত বস্তু, ঠিক আছে। এবং এই বস্তুটাকে আমরা বলবো নিম্ন বিভবযুক্ত বস্তু, ঠিক আছে। অর্থাৎ পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরলাম, যাদের বিভব পৃথিবী থেকে বেশি অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত যে সমস্ত বস্তু সেগুলোকে আমরা বলবো উচ্চ বিভবযুক্ত, আর যে সমস্ত বস্তুর বিভব হচ্ছে পৃথিবী থেকে কম অর্থাৎ যেগুলো ঋণাত্মক আধানগ্রস্ত বস্তু বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু সেগুলোকে আমরা বলবো নিম্ন বিভবযুক্ত বস্তু। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ। আর কোশ্চেন যদি আসে যে পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় কেন, আমরা বলবো পৃথিবী হচ্ছে তড়িতের সুপরিবাহী এবং এর আকার হচ্ছে বিরাট, তাই পৃথিবী থেকে অল্প পরিমাণ কিছু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে পৃথিবীর বিভবের কোনো তারতম্য হয় না, তাই পৃথিবীর বিভবকে শূন্য ধরে নেওয়া হয়। ঠিক আছে, বেশ। এবং কোনো বস্তুকে আমরা উচ্চ বিভব কীভাবে বলবো, যে সমস্ত বস্তুর বিভব পৃথিবী থেকে বেশি সেগুলোকে আমরা বলবো উচ্চ বিভবযুক্ত বস্তু, এবং যাদের বিভব পৃথিবী থেকে কম তাদেরকে আমরা বলবো নিম্ন বিভবযুক্ত বস্তু। এবারে আমরা বিভবের যে সংজ্ঞা, সেই বিভবের সংজ্ঞাটা আমরা তাপের যে সংজ্ঞা বা তাপমাত্রার যে সংজ্ঞা সেরকম টাইপের একটা সংজ্ঞা দিলাম। এবার আমরা বিভবের সংজ্ঞাটাকে পুরোপুরিভাবে পাল্টে দেবো এবং কার্যের ধারণা থেকে বিভবের যে সংজ্ঞা পাওয়া যায় সেই বিভবের সংজ্ঞার দিকে আমরা এবারে এগিয়ে যাব। ঠিক আছে, বেশ। তাহলে কার্যের ধারণা থেকে বিভবের যে সংজ্ঞা আমরা দেবো তার থেকে আগে আমরা একটা নতুন টার্ম আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে ধরো কোনো একটা আধানকে আমরা এখানে রাখলাম, আধানটা পজিটিভ আধান হতে পারে বা নেগেটিভ আধান হতে পারে, যাই হোক না কেন এই আধানটাকে যখন আমরা কোনো স্থানে রাখবো তখন তার চারপাশে একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি হবে। কী রকম ক্ষেত্র বা অঞ্চল? যে ক্ষেত্র বা অঞ্চলের মধ্যে যদি
অপর একটা আধানকে রাখা হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, এবং এই যে অঞ্চল, এই অঞ্চলটার নাম হচ্ছে তড়িৎ অঞ্চল বা তড়িৎ ক্ষেত্র। বোঝা গেছে? বেশ, দেখো মানে হচ্ছে ধরো এখানে আমি একটা আধান রাখলাম একদম পুরোপুরি সেন্টারে, এর চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র বা অঞ্চল তৈরি হলো। এবারে ধরো একটা পজিটিভ আধানকে আমি এই তড়িৎ ক্ষেত্র বা অঞ্চলের বাইরে যখন রাখবো, আমরা জানি প্লাসে প্লাসে অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, বিকর্ষণ হওয়া উচিত, কিন্তু দেখা যাবে যে এই তড়িৎ ক্ষেত্র বা অঞ্চলের বাইরে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে না। কিন্তু এই আধানটাকে যখনই আমরা আরও কাছে নিয়ে এসে এই অঞ্চলের ভেতরে প্রবেশ করাবো, দেখা যাবে যে এদের মধ্যে বিকর্ষণ বল স্টার্ট হয়েছে। তাহলে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ অঞ্চল হলো কোনো আধানের চারিদিকে এমন একটা অঞ্চল যে অঞ্চলের মধ্যে দুটো সমতড়িৎধর্মী আধানের মধ্যে বা দুটো সম আধানের মধ্যে পরস্পর বিকর্ষণ বল কাজ করে এবং দুটো বিপরীতধর্মী আধানের মধ্যে পরস্পর আকর্ষণ বল কাজ করে। এখানেও ঠিক তেমন মাইনাসটাকে যদি আমরা এই অঞ্চলের বাইরে রাখতাম তাহলে এদের মধ্যে কিন্তু কোনো আকর্ষণ বল কাজ করতো না। যখনই এটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ অঞ্চলের ভেতরে প্রবেশ করালাম তখন এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ হবে। তোমরা ব্যাপারটাকে আরও সিম্পলি বুঝতে পারবে যে আমরা জানি চুম্বক ক্ষেত্র আমরা পড়েছি। ধরো একটা চুম্বক, এই চুম্বকের সামনে লোহার টুকরোগুলোকে যখন নিয়ে আসা হয় এরও চারিদিকে কিন্তু দেখবে একটা ক্ষেত্র বা অঞ্চলের তৈরি হয়। ঠিক আছে, ধরো একটা লোহার টুকরোকে আমরা এই দূরত্বে রাখলাম, তখন দেখা যাচ্ছে যে লোহার টুকরোটা বা চুম্বক পদার্থটা কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না। কিন্তু এই লোহার টুকরোটাকে হয়তো দেখা গেল যখন আমরা এখানে রাখলাম তখন এটা কিন্তু আকৃষ্ট হয়ে এর সাথে লেগে গেল। ঠিক আছে, অর্থাৎ এখানে যেমন একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় এখানেও ঠিক তেমন একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ অঞ্চল হলো এমন একটা অঞ্চল যেখানে কোনো একটা আধানকে রাখলে তার চারিদিকে সেই আধানগুলো পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি করে বা বিকর্ষণ বল তৈরি করে। যে আকর্ষণ বা বিকর্ষণ বলটার নাম হচ্ছে তড়িৎ বল। ঠিক আছে, এটা আকর্ষণ বল কখন হবে? যখন দুটো বিপরীত আধান হবে। বিকর্ষণ বল কখন হবে? যখন দুটো সম আধান হবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশনটা বোঝা গেল। তোমরা নিজেরাই ডেফিনেশনটা লিখে নিতে পারবে। যে আমি একবার বলে দিচ্ছি, তোমরা নিজেরা লিখে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, যে আধানকে কোনো স্থানে রাখলে সেই আধানটি তার চারিপাশে একটি ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে, যেখানে অপর একটি আধান যদি রাখা হয় তাহলে দুটো আধানের মধ্যে যে তড়িৎ বল অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয় সেই অঞ্চল বা ক্ষেত্রই হলো তড়িৎ ক্ষেত্র। এই ব্যাপারটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এখানে একটা আধান আমরা রাখছি, সেটা হচ্ছে প্লাস কিউ। ক্লিয়ার? এর চারিদিকে যে অঞ্চলটা তৈরি হয়েছে সে অঞ্চলটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবারে একটা বিন্দু আধান আমরা রাখলাম, সেই বিন্দু আধানটা মনে করো হচ্ছে Q1 এবং অপর একটা আধান আমরা রাখলাম সেটা হচ্ছে মনে করো -Q2। এটা ভেতরে রাখি তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে +Q1, একটা হচ্ছে -Q2। এর মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে এই যে Q এবং এই Q1 দুটোই যেহেতু প্লাস, এদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে বিকর্ষণ বল, তাই তো? অর্থাৎ এই Q1 এর যে গতি বা Q1 এর যে দিক সেটা হবে এর বিপরীত দিকে। ঠিক তেমনিভাবে এখানে যে -Q2টা রেখেছি, প্লাসে মাইনাসে কী হবে? আকর্ষণ হবে। অর্থাৎ এখানে এর যে ডিরেকশন সেই ডিরেকশানটা হবে এই যে কেন্দ্রে যে বিন্দুটা রাখা হয়েছে, এই পয়েন্ট এখানে রাখছি, সেই বিন্দুর দিকে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে কোনো পজিটিভ বা ধনাত্মক তড়িৎগ্রস্ত বিন্দু আধান, যেমন এখানে আমরা নিয়েছি কি +Q1 কে যদি আমরা +Q আধানের কাছে নিয়ে যেতে চাই, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এরা দুজন কি করছে? পরস্পর বিকর্ষণ করছে। অর্থাৎ এ সবসময় এখান থেকে দূরে সরে যেতে চাইবে। তাই এটাকে যদি আমরা জোর করে এই কেন্দ্র বিন্দু আধানের দিকে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? এই বিকর্ষণ বলের বিরুদ্ধে, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হবে। এটা কিন্তু আমরা সিম্পল বুঝতে পারলাম।
কারণ প্লাসে প্লাসে কী করছে, এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করছে, এবং এই বিকর্ষণ বলটাকে কাজে লাগিয়ে যদি আমরা এটাকে জোর করে ভেতরের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই বিকর্ষণ বলের এগেনস্টে একটা কার্য করতে হবে। ঠিক আছে, বেশ। আর এক্ষেত্রে কি, এই যে মাইনাস Q2টা রয়েছে, এইটার মধ্যে যেহেতু একটা প্লাসে এবং মাইনাসের মধ্যে যেহেতু একটা আকর্ষণ বল কাজ করছে, তাই এখানে অর্থাৎ মাইনাস Q2 কে যদি প্লাস কিউ এর কাছে নিয়ে যেতে চাই, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে এখানে আর কাজ করতে হবে না। এখানে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল নিজেই কাজ করে। ক্লিয়ার? অর্থাৎ এখানে দু প্রকার কার্য হচ্ছে। যখন দুটোকে আমরা বিপরীত তড়িৎধর্মী আধান রাখবো, তখন বিকর্ষণ বলের বিরুদ্ধে বাইরে থেকে কার্য করতে হবে। আর যখন দুটো একই তড়িৎধর্মী আধান রাখবো, তখন এদের মধ্যে বিকর্ষণ হবে, তাই বাইরে থেকে কার্য করতে হবে। আর যখন দুটো বিপরীত তড়িৎধর্মী আধান রাখবো, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, তখন এদের মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, তাই বাইরে থেকে আর কোনো কার্য করার প্রয়োজন নেই। এর ভেতরেই তখন বা সিস্টেমের ভেতরেই তখন কার্য হবে। ব্যাপারটা বোঝা গেছে? বেশ। এবারে এই যে কার্যের ধারণা বা এই আধানটাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য যে কার্যটা করতে হচ্ছে, সে কার্যের ধারণা থেকে আমরা এবার বিভবের সংজ্ঞার দিকে এগিয়ে যাব। তাহলে নেক্সট হেডিং করো। তাহলে তড়িৎ ক্ষেত্র কাকে বলে বোঝা গেল। বেশ, এই তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এবার বিভবের সংজ্ঞাটা দেবো। তাহলে নেক্সট হেডিং করো, কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা। ভেরি ইম্পর্টেন্ট টপিক। যদি তোমাদের কোশ্চেন আসে যে বিভব কী, তাহলে তোমরা আগের যে সংজ্ঞাটা দিয়েছি সেই সংজ্ঞাটা লিখতে পারো পরীক্ষার হলে। আর যদি কোশ্চেন আসে যে কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা দাও, তাহলে তোমাদেরকে কিন্তু এই যে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা বোঝাচ্ছি, এটা কিন্তু লিখতে হবে। বোঝা গেছে? বেশ। এবারে কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা বোঝানোর জন্য দেখো আমাদেরকে কি করতে হবে। মনে করো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত, এটা মনে করো একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো একটা বিন্দু আধান আছে। বোঝা গেছে? এবারে কোনো একটা একক ধনাত্মক আধানকে, ধরো একটা ধনাত্মক আধান আছে প্লাস কিউ, সেই ধনাত্মক আধানটা অসীম দূরত্বে আছে। আমাদের কাছে অসীম দূরত্ব বলতে তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দুই হলো অসীম দূরত্ব। ঠিক আছে? তো অসীম দূরত্ব থেকে এই ধনাত্মক আধানটাকে তড়িৎ ক্ষেত্রের ওই নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, সেই পরিমাণ কার্যকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। অর্থাৎ আরও ভালো করে ইলাবোরেট করলে বোঝালে আমাদের যে বিভবের সংজ্ঞাটা বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে যে কোনো একটা একক ধনাত্মক আধানকে, ধরো ধনাত্মক আধানটা অসীম দূরত্বে রয়েছে, সেটাকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতে চাই, তাহলে যে পরিমাণ কার্য করতে হয়, কার্য তো এখানে করতেই হবে, কারণ এটাকে যদি আমরা এখানে প্লাস রাখি তাহলে প্লাসে প্লাসে বিকর্ষণ হবে। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে যখন আমরা তড়িৎ ক্ষেত্রের ভেতরে নিয়ে আসব, তখন আমাদের বাইরে থেকে একটা ফোর্স প্রয়োগ করতেই হবে। ঠিক আছে? তাহলে যে পরিমাণ কার্যটা করতে হবে সেটা কি বলা হয়, ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞাটা আমরা ভালো করে লিখে রাখবো। সেটা হচ্ছে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব বলতে আবারও বলছি তড়িৎ ক্ষেত্রের বাইরে অবস্থিত যে কোনো বিন্দু, ঠিক আছে, একক ধনাত্মক আধানকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, এটা বোঝাচ্ছি, একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, দেখো তড়িৎ ক্ষেত্রের এটা একটা বিন্দু, এখান থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে আমরা নিয়ে আসছি এখানে, ঠিক আছে, আনতে যে পরিমাণ কি করতে হয়, কার্য, যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলা হয়, ওই বিন্দুর তড়িৎ বিভব বলে, ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ক্লিয়ার? বেশ। এবারে মনে করো আমরা জিনিসটাকে যদি এইভাবে লিখি যে এটা মনে করো একটা বিন্দু এ, এই এ বিন্দুতে কোনো একটা ধনাত্মক তড়িৎ আধান মনে করো ছিল, সেটা ছিল প্লাস কিউ,
এই স্মল কিউ এর জায়গায় আমরা মনে করো প্লাস কিউ লিখলাম। এই প্লাস কিউ ধনাত্মক আধানকে এ বিন্দুতে নিয়ে আসার জন্য যে পরিমাণ কার্য করতে হলো সেই কার্যটাকে আমরা লিখছি ডাব্লিউ একক কার্য। কারণ কার্যের একক আমরা জানি, কার্যটাকে জানি আমরা, কার্যের ইংরাজি হচ্ছে ওয়ার্ক, সেই জন্য এটাকে আমরা ডাব্লু দ্বারা ডিনোট করলাম। এবারে এই যে কিউ, এই কিউটাকে আমরা বলবো ধনাত্মক আধান, ধনাত্মক আধান। ক্লিয়ার? তাহলে কিউ পরিমাণ আধানকে, এই যে দেখো এই প্লাস কিউ লিখতে পারি আমরা এখানে, একই ব্যাপার। কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে আনতে টোটাল যে কার্যটা করা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু। ঠিক আছে, এবারে তড়িৎ বিভবের সংজ্ঞাটা আমরা দেখলাম যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। তাই এখানে আমরা লিখব তড়িৎ বিভব ভি সমান মোট যে কার্যটা করা হলো, অর্থাৎ ডাব্লু পরিমাণ কার্য বাই হচ্ছে মোট আধান সমান ডাব্লু বাই কিউ। বোঝা গেছে? বেশ। কেন এটা কিউ দ্বারা ভাগ করলাম? দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে আধানটাকে আমরা এখানে নিয়ে আসবো, এমন তো ব্যাপার নয় যে আমরা ধরে ধরে একটা একটা আধানকে এখানে ঢুকি নিয়ে আসতে পারবো। এখানে আধানের সংখ্যাটা কি, প্রচুর পরিমাণ আধানের সংখ্যা আছে। এবারে আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে, খুব সুবিধার্থে মনে করো আমরা ধরলাম যে এই যে টোটাল আধানটা, ঠিক আছে, এইটা মনে করো 100টা আধান এখানে মনে করো রয়েছে। এই 100টা আধানকে নিয়ে আসার জন্য টোটাল কার্য করা হয়েছে ডাব্লু। কিন্তু বিভবের সংখ্যা কি, প্রতি একক ধনাত্মক আধানকে বা একটা ধনাত্মক আধানকে এখানে নিয়ে আসার জন্য যে পরিমাণ কার্যটা করতে হয়। তাই মোট কিউ পরিমাণ আধানকে যদি এখানে নিয়ে আসতে ডাব্লু কার্য করতে হয়, তাহলে একটা আধানকে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, কিউ দ্বারা ভাগ করতে হবে। এখানে কিউ এর মানটা যা খুশি হতে পারে। তাই একক ধনাত্মক আধানকে যখন আমরা কোনো বিন্দুতে নিয়ে আসব, তখন যে কার্যটা করতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব, এবং তড়িৎ বিভব ভি সমান আমরা লিখব ডাব্লু বাই কিউ, যেখানে ডাব্লু মানে হচ্ছে মোট যে কার্যটা করতে হয়েছে, আর কিউ মানে হচ্ছে আধানের সংখ্যা, ঠিক আছে, বা আধানের পরিমাণ। তো এই হচ্ছে মেন ডেফিনেশন। এবং বিভবের সংজ্ঞা আমরা বলতে পারি যে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে উপস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, সেই পরিমাণ কার্যকে বলা হয় তার বিভব। যেহেতু কার্য এবং আধান দুটোই হচ্ছে স্কেলার রাশি, কার্য হচ্ছে স্কেলার রাশি, কারণ কার্যের কোনো মান নেই, মান আছে কিন্তু অভিভুগ নেই, ঠিক তেমনিভাবে আধানও হচ্ছে স্কেলার রাশি। তাই বলা যায় তড়িৎ বিভবও হচ্ছে স্কেলার রাশি। ক্লিয়ার? এখন যদি বলে যে এই বিভবের মাত্রা কি হবে বা ডাইমেনশন কি হবে, আমরা কার্যের মাত্রা বাই আধানের মাত্রা করলে আমরা বিভবের মাত্রাটা পেয়ে যাব। কার্যের মাত্রা আমরা খুব ছোট থেকে জেনে এসেছি ml² T⁻², আর বিভবের মাত্রা হচ্ছে আগের দিন আমরা আলোচনা করেছি IT, অর্থাৎ ml² T⁻³ I ইনভার্স। এটা হয়ে গেল আমাদের বিভবের মাত্রা। ক্লিয়ার? তাহলে বিভব কাকে বলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা চলে আসবো যে এই বিভবের একক কি। তাহলে নেক্সট তোমরা হেডিং করো বিভবের একক কি। তাহলে আমরা জানলাম বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, বিভবের মাত্রা জানতে পারলাম, এবং বিভবের সংজ্ঞা কার্যের ধারণা থেকে আমরা বলতে পারলাম। এসআই পদ্ধতিতে এই বিভবের যে একক, সেই এককটা হবে এসআই পদ্ধতিতে কার্যের একক, যেহেতু বিভব সমান কার্য বাই আধান, বাই হচ্ছে এসআই পদ্ধতিতে আধানের একক। কার্যের একক কি আমরা প্রত্যেকে জানি জুল, আর আধানের একক কি আগের দিনের ভিডিও থেকে আমরা প্রত্যেকে বলতে পারবো কুলম্ব। তাহলে আমরা বলতে পারি যে বিভবের একক হচ্ছে জুল পার কুলম্ব, বা এর আর একটা নাম রয়েছে সেটা হচ্ছে ভোল্ট। এই ভোল্ট এককটা বিভবের যেমন এসআই পদ্ধতিতে একক, ঠিক তেমনিভাবে এর ব্যবহারিক একক হলো ভোল্ট। তাহলে আজকে থেকে বা এরপর থেকে আমরা বিভবের একক হিসাবে মনে রাখব ভোল্ট। এই ভোল্টের চিহ্ন কি হবে? ক্যাপিটাল ভি। ঠিক
ঠিক আছে। যদি বলা হয় বিভবের এসআই একক কি, আমরা উত্তর দেবো ভোল্ট। এখন যদি প্রশ্ন আসে যে কোনো পরিবাহীর তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে কি বোঝো, ঠিক আছে, তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে কি বোঝো। দেখো এর যে ডেফিনেশনটা আমরা প্রত্যেকেই বিভবের যে সংজ্ঞাটা আমরা একটু আগে আলোচনা করলাম সেখান থেকে নিজেরাই দিতে পারবো যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানের জায়গাতে আমরা লিখব 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল কার্য করতে হয় তাহলে আমরা সেই বিভবকে বলবো 1 ভোল্ট। তাহলে আমরা এবারে লিখব যে অসীম দূরত্ব থেকে, দেখো বিভবের সংজ্ঞা মনে থাকলে এটা তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে। অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব তড়িৎ আধানকে, অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের নির্দিষ্ট বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব হবে 1 ভোল্ট। ভেরি সিম্পল, আমরা বুঝে গেলাম 1 ভোল্ট তড়িৎ বিভব বলতে কি বোঝায়। আচ্ছা বলো তো যে যদি আমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া থাকতো, অর্থাৎ 1 ভোল্ট না বলে আমাদের বলল কোনো বিন্দুর তড়িৎ বিভব 20 ভোল্ট বলতে কি বোঝো, তাহলে আমরা কি করব। দেখো একক ধনাত্মক আধান তো ফিক্সড, তাহলে আমরা লিখব অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুতে আনতে যদি, আর কিন্তু 1 জুল হলো না, কত জুল, 20 জুল, যদি 20 জুল কার্য করা হয় তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব হবে কত ভোল্ট, 20 ভোল্ট। বোঝা গেছে। যদি 20 ভোল্টের জায়গায় 10 ভোল্ট দিত তাহলে আমরা লিখতাম 1 কুলম্ব তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুতে আনতে যদি কত জুল, 10 জুল কার্য করা হয় তাহলে তার যে তড়িৎ বিভব হবে সেটা হবে 10 ভোল্ট। আশা করি ব্যাপারটা এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 ভোল্ট তড়িৎ বিভব বলতে কি বুঝি, ঠিক আছে। এবং সবসময় আমাদের খেয়াল রাখতে হবে একক পরিমাণ ধনাত্মক আধানকে আমাদের নিয়ে আসতে হবে এসআই পদ্ধতির ক্ষেত্রে, তার মান হবে সর্বদা 1 কুলম্ব। অর্থাৎ ধরো এরকম যদি হয় যে 10 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে আসার জন্য যদি 50 জুল কার্য করতে হয় তাহলে তার বিভব তো আর 50 জুল হবে না, তাহলে তার বিভব হয়ে যাবে V সমান 50/10 অর্থাৎ 5 জুল পার কুলম্ব বা 5 ভোল্ট, অর্থাৎ বিভবের মান হয়ে যাবে 5 ভোল্ট। আর যদি এরকম হতো যে 1 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে আসতে 50 জুল কার্য করা হয় তাহলে এটাই কার্য, এটাই বিভব। অর্থাৎ 1 কুলম্ব বা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতে অবশ্যই সেটা অসীম দূরত্ব থেকে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে তার তড়িৎ বিভব। আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা নয়। এবারে আমরা এই সিজিএস পদ্ধতিতে এককটা দেখে নেব, যদিও সিজিএস পদ্ধতিতে এর এককটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাই কিন্তু তা সত্ত্বেও আমরা প্রত্যেকটা জিনিসই যখন জানছি তাহলে এটাও আমরা জানব। সিজিএস পদ্ধতিতে এর একক ভেরি সিম্পল, কার্যের একক বা আধানের একক, এটা তো আমাদেরকে আর বলার কিছু নেই। এবং সিজিএস পদ্ধতিতে কার্যের একক আমরা প্রত্যেকে জানি আর্গ, এবং সিজিএস পদ্ধতিতে আধানের যে একক সেটা হচ্ছে স্ট্যাট কুলম্ব। আধানের একক মনে রাখা তোমাদের একটা নিয়ম শিখিয়ে দিয়েছি যে এসআই পদ্ধতিতে যে এককটা থাকবে তার আগে একটি স্ট্যাট বসিয়ে দেবে, তাহলেই পেয়ে যাবে সিজিএস পদ্ধতিতে প্রত্যেকটা জিনিসের একক। তাহলে এখানে যে এককটা হলো আর্গ পার স্ট্যাট কুলম্ব, বা এখানে আমরা বলবো স্ট্যাট ভোল্ট। দেখো এটাও মনে রাখা কত সুবিধা, এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে ভোল্ট, তাহলে সিজিএস পদ্ধতিতে হবে স্ট্যাট ভোল্ট। ক্লিয়ার? বেশ, এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় ইএসইউ বিভব। যেমন আধানের ক্ষেত্রে স্ট্যাট কুলম্বটাকে আমরা বলি ইএসইউ আধান, এখানে আমরা বলবো স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। আশা করি এবারে বুঝতে পেরেছো। বেশ, এবারে একটা কোশ্চেন আসে যে 1 ভোল্ট সমান কত ইএসইউ বিভব। 1 ভোল্ট
সমান কত ইএসইউ বিভব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 ভোল্ট সমান কত ইএসইউ বিভব। যেমন আমরা দেখবে পড়েছি 1 কুলম সমান, এর আগের ভিডিওতে দেখবে 3 × 10⁹ ইএসইউ আধান, এটা আমরা আগের দিন পড়েছি, তাই তো? ঠিক তেমনি বিভবের সাথে তার সিজিএস পদ্ধতিতে বিভবের যে একক, সেই দুটোর মধ্যে আমরা সম্পর্কটা এবার নির্ণয় করব। তাহলে চলে আসি, 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম্ব, এটা আমাদের আর অসুবিধা নেই। বেশ, 1 জুল মানে হচ্ছে 10⁷ আর্গ, আর 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ আধান, বা আমরা বলতে পারি স্ট্যাট কুলম্ব, যা খুশি। তাহলে এর যে মানটা বেরোবে সেটা হচ্ছে 1/300 আর্গ পার ইএসইউ আধান বা ইএসইউ ভোল্ট। ঠিক আছে, ইএসইউ বিভব, ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, যেটা খুশি আমরা বলতে পারি। তাহলে আমরা যে মানটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ বিভব। এই 1/300 ইএসইউ বিভবের জায়গাতে তোমরা এটাও লিখতে পারতে যে 1/300 স্ট্যাট ভোল্ট, একই ব্যাপার থাকতো। বেশ, বোঝা গেছে? ঠিক আছে, এবারে বিভব যেমন আমরা পড়লাম কার্যের ধারণা থেকে, এবারে আমরা জানবো বিভব প্রভেদ কাকে বলে বা বিভব পার্থক্য কাকে বলে। খুব ভেরি ইন্টারেস্টিং। এবং আগের মতন করেই আমরা এবারে আবার একটা ছবি আঁকার চেষ্টা করব। মনে করো একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে বি। এই বি বিন্দুর চারিদিকে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র রচিত হবে। ঠিক আছে, এবারে আমরা আগেরটাতে কি পড়ছিলাম, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসছিলাম। এবারে আমরা যেটা করব, মনে করো সেই একক ধনাত্মক আধানটাকেই প্রথমে একটা বিন্দুতে আমরা নিয়ে এলাম, সেই বিন্দুটার নাম লিখছি আমরা এ, তারপর আমরা এই বিন্দু থেকে আবার নিয়ে আসছি বি বিন্দুতে। এমনটাও হতে পারে, এমন তো নয় যে ডাইরেক্ট একবারে হুস করে এখানে বিতে নিয়ে চলে আসবো। তাহলে প্রথমে মনে করো এতে নিয়ে এলাম, এবারে এ থেকে আমরা নিয়ে আসছি বিতে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে এ থেকে বিতে যখন নিয়ে আসবো তখন এখানেও একটা কার্য করতে হবে, এ থেকে বিতে আনার জন্য কার্য করতে হবে। এটা যদি একটা ধনাত্মক আধান হয়, তড়িৎ ক্ষেত্রটা যদি ধনাত্মক তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবেই। তাহলে এই আধানটাকে এখানে নিয়ে আসার জন্য বাইরে থেকে এখানেও কিন্তু কার্য করতে হবে। আচ্ছা, পাশাপাশি একটা জিনিস বলে রাখি যে এই বিন্দুর একটা বিভব আমরা পাবো, সেটা হচ্ছে ভিএ, অর্থাৎ অসীম দূরত্ব থেকে এতে নিয়ে আসার জন্য যে কার্য করতে হবে সেটাকে আমরা বলবো ভিএ। আচ্ছা, বা এই বিন্দুর বিভব পেয়ে যাব ভিএ, এবং অসীম দূরত্ব থেকে বিতে আনার জন্য যে কার্যটা করতে হবে সেটাকে আমরা বলবো বি বিন্দুর বিভব বা ভিবি। ক্লিয়ার? বেশ, এখন তোমরা বলো যে যখন আমরা এ থেকে বিতে নিয়ে এলাম, এর বিভব ভিএ, এর বিভব ভিবি, তাহলে একটা জিনিস বলো তো যে এই দুটো বিন্দুর মধ্যে যে দুটো বিভব আমরা পেলাম, একটা ভিবি আর একটা ভিএ, দুটোর মধ্যে কার বিভব বেশি হবে? অবশ্যই ভিবির বিভব ভিএ থেকে বেশি হবে। কেন ভিবির বিভব বেশি হবে? দেখো, লক্ষ্য করে দেখো, ধরো এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে অসীম দূরত্ব। অসীম দূরত্ব থেকে আমরা এই বিন্দুতে নিয়ে এলাম, তাহলে আমাদের যে কার্যটা করতে হলো, এখান থেকে যদি আমরা এতটা অবধি নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে? কার্যের মানটা অনেক বেশি হবে। সুতরাং আমরা বলতে পারি যে ভি বিন্দুর বিভব এই বিন্দুর বিভব থেকে কিন্তু অবশ্যই বেশি হবে। তাই এখানে এই দুটোর মধ্যে যে বিভবের পার্থক্য হবে সেই পার্থক্যটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ, কারণ বিভব পার্থক্য সবসময় আমরা করি উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, অর্থাৎ এখানে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্যটা হলো ভিবি মাইনাস ভিএ। এবার আসি আমরা সংজ্ঞাতে। সংজ্ঞাটা দেখো কত সুন্দর একটা সংজ্ঞা, যে যখন কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত, এখানে আর অসীম দূরত্বের ব্যাপারটা আসবে না, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটো বিন্দুর মধ্যে, একটা এ একটা বি, দুটো বিন্দুর মধ্যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে, এখানে এ থেকে বিতে, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কি আধানকে নিয়ে যেতে? একক ধনাত্মক আধানকে। একই জিনিস, একই রকম ডেফিনেশন, একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় সেটা কি বলা হয়? তার বিভব পার্থক্য। তাহলে বিভবের সাথে বিভব পার্থক্যের যেটা মেন ডিফারেন্স হলো সেটা হচ্ছে, আগেরটাতে যে ডেফিনেশনটা দিয়েছিলাম সেটা ছিল অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে,
এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই অবস্থিত কোনো একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে একক পরিমাণ ধনাত্মক আধানকে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে তার বিভব পার্থক্য। তাহলে সংজ্ঞাটা আমরা লিখে নেব। তড়িৎ ক্ষেত্রে অবস্থিত, ঠিক আছে, দুটি বিন্দুর মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে মানে এখানে এ থেকে বিতে কি নিয়ে যেতে? একক ধনাত্মক আধানকে, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, একক ধনাত্মক আধানকে কি করতে? নিয়ে যেতে। কি করতে হবে? কার্য করতে হবে। যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। ক্লিয়ার? বেশ, তাহলে আগেরটার সাথে এর যে মেন ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হলো যে আগেরটাতে ছিল যে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে উপস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দু, এখানে হলো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই অবস্থিত একটা বিন্দু থেকে আর একটা বিন্দু। ঠিক আছে, যে পরিমাণ কার্য করব সেটাই হচ্ছে তার বিভব পার্থক্য। এবারে চলে আসি যে বিভব পার্থক্যের এককগুলো কি কি। দেখো এখানে আমাদের মনে রাখার কত সুবিধা, বিভব আর বিভব প্রভেদ অ্যাকচুয়ালি তার দুটো আলাদা আলাদা সেরকম কোনো ব্যাপার নয়, দুটোই তো একই টাইপের রাশি। তাই বিভব পার্থক্যের এসআই একক হবে ভোল্ট। হয়েছে? বিভবের এককও ভোল্ট, বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট। এখন যদি কোশ্চেন আসে যে দুই বিন্দুর বিভব পার্থক্য, আগেরটা কিন্তু ছিল বিভব, 1 ভোল্ট বলতে কি বোঝো? এখানে কি লিখবো? এখানে তো আর অসীম দূরত্ব লেখা যাবে না, এখানে লিখতে হবে যে দুই বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে বোঝায়, ওটা লিখছি না, যে 1 ভোল্ট বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধানের জায়গাতে আমরা কি লিখব? 1 কুলম্ব। 1 কুলম্ব তড়িৎ আধান, 1 কুলম্ব ধনাত্মক তড়িৎ আধান কে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হবে। আশা করি ব্যাপারটা এবার বুঝতে পেরেছো। ঠিক আছে, বেশ। যদি 1 ভোল্ট না বলে আমাদের এখানে বলে দেয় 50 ভোল্ট বলতে কি বোঝো বিভব পার্থক্য, তাহলে আমরা বলবো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে 50 জুল কার্য করতে হবে। ঠিক আছে, অর্থাৎ বিভব এবং বিভব পার্থক্য দুটোর একক হলো 1, এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখলাম 1 ভোল্ট বিভব বলতে কি বুঝি এবং 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বুঝি, দুটো জিনিসই কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, বেশ। তাহলে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে এখানে যে পরিমাণ কার্যটা করা হলো, অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে বা অসীম দূরত্ব থেকে যখন কোনো বিন্দুতে আমরা আধানটাকে নিয়ে আসব, তখন তার মধ্যে যে কার্যটা করা হলো বা সংশ্লিষ্ট কার্য, সেই সংশ্লিষ্ট কার্য বস্তুটির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এবং যখন এই স্থিতিশক্তি রূপে যে সঞ্চিত থাকে, এই স্থিতিশক্তির যে পরিমাপ, সেই স্থিতিশক্তির পরিমাপই হলো বস্তুর বিভব। অর্থাৎ বিভবের দেখো বিভিন্ন টাইপের আমরা সংজ্ঞা পেলাম। প্রথমটা ছিল তড়িৎ অবস্থা, প্রথম ডেফিনেশন। দ্বিতীয় ডেফিনেশন আমরা দেখেছি বিভব হচ্ছে এক প্রকার কার্য। আবার আমরা বলতে পারি যে কোনো একটা একক ধনাত্মক আধানকে যখন তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে আমরা নিয়ে আসব, তখন যে কার্যটা করা হয় সেই কার্যটা বস্তুটার মধ্যে একটা শক্তিরূপে সঞ্চিত থাকে, সেই শক্তিটা হচ্ছে স্থিতিশক্তি, এবং এই স্থিতিশক্তির পরিমাণই হচ্ছে তড়িৎ বিভব। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, ধরো এই বস্তুটাকে আমরা কার্যের মাধ্যমে এখানে নিয়ে এলাম,
এবার যখনই আমরা কার্য করা বন্ধ করে দেবো, ওই স্থিতিশক্তিটা কিসে রূপান্তরিত হবে? গতিশক্তিতে রূপান্তরিত হবে, এবং দুটো বস্তুর মধ্যে বিকর্ষণের ফলে এই আধানটা আবার এইদিকে যেতে শুরু করবে। ঠিক আছে, বেশ। তাহলে বিভবের পুরো কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবারে আমরা বিভবর থেকে দু একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম করে নিই, এবং তারপরে আমরা পরের পার্টে যাব। তো প্রথমেই মনে করো দেওয়া আছে যে দুটো বিন্দুর মধ্যে, আমি শর্টে বলে দিচ্ছি, দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা মনে করো দিয়ে দেওয়া আছে 10 ভোল্ট। এবারে এ থেকে বিতে যাওয়ার জন্য টোটাল যে কার্য, সে কার্য করতে হলো হয়তো মনে করো 50 জুল। তাহলে আধানের পরিমাণটা কত? আধান সমান কত? তাহলে আমরা প্রত্যেকেই জানি যে ভি সমান ডাব্লু বাই কিউ। এখানে কিউ সমান তাহলে কি হবে? ডাব্লু বাই ভি, অর্থাৎ 50/10, তার মানে হচ্ছে 5 কুলম্ব। অর্থাৎ আধানের যে পরিমাণ, সে আধানের পরিমাণ হবে 5 কুলম্ব। আমরা পরের ভিডিওতে বিভব প্রবেশ সম্পর্কে আরও একটা প্রবলেম ডিসকাশন করব, এবং তারপর আমরা একটা নতুন টার্ম শিখব, সেটা হচ্ছে তড়িৎচালক বল। সেটা সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো এতটা অবধি তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, এবং পরের ভিডিওতে আমরা নতুন টার্ম তড়িৎচালক বল সম্পর্কে ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ।